তুমি আর ওদের হয়ে সালিশি করো না মালিনী। এসব শুনে জ্ঞানদা স্বাভাবিকভাবেই রেগে যান। বরং তোমার ঝাঁপিতে পত্রপত্রিকা কি আছে বের করো, নতুন কোনো মহিলা লেখিকার খোঁজ পেলে কিনা বলো। আজ তোমরা মনটা খারাপ করে দিলে গো মেজ বোঠান। যদি মেয়েদের লেখার কথাই বলো তো বলি, তোমাদের ঘরের শিক্ষিত মেয়েদের অনেক আগে থেকেই কিন্তু এসব হাট ঘাটের মেয়েরা ছেলেদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে ছড়া লিখছে, ঢপ খেউর ঝুমুর গাইছে, কবির লড়াই করছে। একসময় হরু ঠাকুরের সঙ্গে যজ্ঞেশ্বরীর কবিগানের তরজা কত লোক টেনেছে। বছর 20 আগে বিখ্যাত জগন্মোহিনী তো এই ঠাকুর বাড়িতেও ঢপ কীর্তন গেয়ে গেছেন। তোমাদের মা দিদিমায়ের আমলে এসব জাত বিচার ছিল না। স্বর্ণর একটু গায়ে লাগে। তিনি এখনকার মহিলা লেখকদের মধ্যে অগ্রণী হয়েও যেন মালিনীর কাছে ঠিকঠাক স্বীকৃতি পাচ্ছেন না। বললেন, মালিনী, তুমি যেসব মেয়েদের লেখার কথা বলছো তাদের একটাও স্মৃতিধার্য পংক্তি বলতে পারো? মালিনী তৎক্ষণাৎ জবাব দেয়, নিশ্চয়ই পারি। রামী ধোপানির কবিতা শোনো, তিনি বোধহয় বাংলার পয়লা মেয়ে কবি। কি কহিব বধূ হে বলিতে না জুয়ায়, কাঁদিয়া কহিতে পোড়া মুখে হাসি পায়। অনামুখ মিনসেগুলোর কি বা বুকের পাটা, দেবী পূজা বন্ধ করে কুলে দিয়ে বাটা। অবিচারপুরী দেশে আর না রহিব, যে দেশে পাষণ্ড নাই সেই দেশে যাব। মালিনী বলে, দেখেছ কি ঝাঁঝালো ভাষা, কি সাহসী, মিনসেতন্ত্রের দাপটের কাছে মাথা না নুইয়ে কেমন পাল্টা কথা বলতে পেরেছে। হেঁটো মেয়েরা পুরুষের অবিসংবাদিত কর্তাতির প্রতি যে উদ্ধত উপহাস ছুড়ে দিতে পেরেছে, শিক্ষিত স্বাধীন মেয়েদের সে সাধ্য বা সাহস হয়নি। সেটার স্বীকৃতি দিতেও নারাজ তারা। স্বর্ণ বলেন, সাহস আছে তো কি হলো, কাব্যগুণ কম। বেগুনি পাড় সবুজ ধনেখালির শাড়ি গাছকোমর করে পরা মালিনী যেন সেই প্রান্তিক রামী যজ্ঞেশ্বরী জগন্মোহিনীদের প্রতিনিধি। তাদের হয়ে অভিমান করে সে বলে, আজ আর ভালো লাগছে না গো দিদিরা বোঠানরা, আজ আমি চললাম। সবার অলক্ষ্যে ঔদ্ধত্যের এই নতুন রসের খোঁজে উৎসুক হয়ে ওঠে ঠাকুর গৃহপালিত রূপকুমারী। সে ভেতরের আঙিনা ছেড়ে মালিনীর পিছু পিছু চলতে থাকে। মালিনীর অন্যরকম কথা, অন্যরকম কাপড় চোপড়, গয়নাগাটি, অন্য জগতের হাতছানি তাকে তীব্রভাবে আকর্ষণ করে। হেঁটো মেয়েদের এই স্বাধীন ভাষায় ও আচরণে ভদ্র মেয়েরা প্রভাবিত হয়ে পড়বে বলে বাবুদের যে আশঙ্কা ছিল, তা যেন সত্য হয়ে উঠছে রূপার আচরণে। ইংরেজ এবং বাঙালি হিন্দু বাবুরা একজোট হয়ে ঝুমুরলি, ঢপলি, কীর্তনিয়াদের উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লাগলেন। সোমপ্রকাশ সম্পাদকীয়তে লেখা হয়েছে, কৃষ্ণলীলা বর্ণনাবসরে রাস ও বস্তু হরণাদি বৃত্তান্ত শ্রবণ করিয়া অশিক্ষিত যুবতীর চিত্ত অবিচলিত থাকা সম্ভাবিত নয়। যাহারা কুলকামিনী দিগকে কথকতার স্থলে গমনের অনুমতি দিয়া থাকেন, তাহাদিগের সতর্ক হওয়া উচিত। যেন চিত্ত বিচলিত হওয়ার অধিকার একমাত্র পুরুষের। তারা বাইজির ঘরে পড়ে থাকবে, আদিরসের গান শুনবে,
কৃষ্ণলীলা রচনা করবে, কিন্তু মেয়েরা দেখলে, শুনলে, করলেই গেল গেল রব ওঠে। পুরুষ যেন জন্মেছে নারীর ওপর খবরদারি করতেই, আর নারীরা তাদের খেলার পুতুল। রূপার গা জ্বলে যায় এসব দেখলে, শুনলে। কেন রে, তোরা আমার উপর খবরদারি করবি? আমি কম কিসে? মালিনী হেসে বলে, ওই যে কথায় বলে না, দরবারের না মুখ পেয়ে ঘরে এসে মাখ ঠ্যাঙায়। পুরুষগুলো সব ওরকম। ওই বাবুদের দেখো না, ইংরেজদের কাছে মান পায় না, ঘরের বউয়ের উপর কর্তারি ফলাচ্ছেন। কথাটা নিহাত মিথ্যে নয়। বাঙালি হিন্দু বাবুরা ঘরের মেয়েদের অশিক্ষিত করে ঘরে আটকে রেখেছে, তাই ইংরেজরা তাদের অনগ্রসর বলে উপহাস করে, আর বাবুদের তত রোখ চেপে যায়। নিজেদের উদারতা প্রমাণ করতেই এক এক করে স্ত্রী শিক্ষার অনুমতি দিচ্ছিলেন তারা। তবে শিক্ষা দিলেও স্বাধীনতা দিতে প্রস্তুত নন বেশিরভাগ ভদ্রজন। পাছে নিম্নবর্গের স্বাধীন মহিলাদের দেখে ভদ্র মহিলারাও গৃহ বিপ্লব করে বসেন, সেই দুশ্চিন্তায় তারা খুব কাতর। তাই তো অন্তঃপুরিকাদের সঙ্গে ঢপওয়ালি, খেউড়ওলিদের মেলামেশা বন্ধ করতে চান বাবুরা। জ্ঞানদার স্বর্ণর মতো উচ্চশিক্ষিত মেয়েরাও তাই এই লোক সংস্কৃতির ছোঁয়া বাঁচিয়ে চলতে শিখেছেন। সৌদামিনী ব্যস্ত হয়ে ওঠেন। রূপা মেয়েটা কোথায় গেল রে? মালিনীর পিছু পিছু বেরিয়ে গেল নাকি? আমার হয়েছে জ্বালা। মা এই আপদটাকে ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলেন। আঁচলটা গাছকোমর করে বেঁধে আবার বললেন, নে 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 মানুদা, অনেক তরকারি হয়েছে, এই বেলা পাকঘরে পাঠিয়ে দে। তোমরা ওকে ঠিক মতো শাসন করতে পারছো না, জ্ঞানদা ঘোষণা করেন। এ বাড়ির সংস্কৃতির কোনো ছাপই পড়ছে না ওর ওপর। পশ্চিমের মিহি তাঁতের শাড়ি পরা, খোপায় ফুল লাগানো জ্ঞানদার দিকে অপাঙ্গে তাকিয়ে সৌদামিনী মনে মনে বলেন, ফুল বিবি। আবার মাস্টারনিগিরি শুরু করলেন। ঝুড়িতে স্তূপাকৃত তরকারি গোছাতে গোছাতে মানদা বলে ওঠে, এক গাছের শেকড় কি অন্য গাছে লাগে গো বোঠান? যাকেই শেখাও ও শিখবে না। সেটা কোনো কথা নয় মানুদা, এবার স্বর্ণ বললেন। আমাদের দাদামশাইকেই তো বড়দাদামশাই দত্তক নিয়েছিলেন। তবে হ্যাঁ, দ্বারকানাথ এই বংশেরই অন্য শাখার সন্তান। রূপাকে শাসন করা দরকার। সৌদামিনী মুখ ভার করে জানান, ওকে শাসন করা খুব শক্ত। বকাঝকা করলে আগে মায়ের আঁচলের তলায় লুকোতো, আর এখন নতুন বউয়ের ঘরে পালায়। ছেলেপিলে হয়নি বলে নতুন বউ ওকে আগলে রাখে। নতুন বোঠানের সব ভালো, কিন্তু এ বয়সে একটাও বাচ্চা এলোনি। মানদার মুখ থেকে কথা খসতেই শরৎ কুমারী বললেন, সে যদি বলো, কাদম্বরীর জন্য আমার মায়াই হয়। অমন লক্ষ্মীমন্ত রূপ, মেয়েটার এত গুণ, কিন্তু বাঁজা। জ্ঞানদা সুপুরিকাটা থামিয়ে বলেন, তোমার ওর জন্য মায়া হচ্ছে শেষদি? আমি ভাবছি নতুন ঠাকুরপোর কথা। 8 বছর হয়ে গেল বিয়ের, তার বোধহয় আর সন্তানের মুখ দেখা হলো না। শুষ্ক জীবনটাকে সাহিত্য দিয়ে, ব্যবসা দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করছে। জ্ঞানদার খোপায় রূপোর কাঁটা লাগাচ্ছিলেন স্বর্ণকুমারী। তিনি কিন্তু অন্য সুরে বললেন, কি করবে বেচারি নতুন বৌঠান? হয়তো বন্ধা নারী, অথচ ওর মনটা কত স্নেহময়। আমি আমার লেখার কাজ নিয়ে থাকি বলে বাচ্চাদের কোলে নেওয়ারও সময় পাই না, কিন্তু নতুন বৌঠান সব কাজের মধ্যেও
আমার ছোট মেয়েটাকে নিয়ে কত আদর যত্ন করে, রূপাকে কত আগলে রাখে। আর রবি তো বলতে গেলে ওর কাছেই মানুষ।